গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু গত কয়েকটি ক্লাস জুড়ে তোমাদের সাথে বায়ুমণ্ডল অর্থাৎ তোমাদের বইতে যে দ্বিতীয় অধ্যায় রয়েছে সেই বায়ুমণ্ডল সম্পর্কে কিন্তু আমরা আমাদের আলোচনা শুরু করেছিলাম। সেখানে কিন্তু আমরা অনেকগুলি বিষয় সম্পর্কে জেনে এসেছি। কি কি বিষয় বলো তো আমরা জেনেছি ইতিমধ্যেই, মনে আছে তোমাদের? হ্যাঁ, ঠিক বলেছো যে বায়ুমণ্ডলের ধারণা, বায়ুমণ্ডলের উপাদান, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, তাপমণ্ডল সম্পর্কে জেনেছি আমরা, উষ্ণতার তারতম্য সম্পর্কে জেনেছি আমরা, এবং বায়ুচাপ বলয় সম্পর্কে জেনেছি। আর কি জেনেছি না, বায়ুর প্রবাহের যে বিভিন্ন আহ, সময়গুলো রয়েছে সেই জিনিসগুলো, বায়ু প্রবাহের বিভিন্ন যে চারটি প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলো আমরা জেনেছিলাম, তাই তো? এবারে এর ঠিক আগের ক্লাসে আমি তোমাদের সাথে আর্দ্রতা ও অধঃক্ষেপণ সম্পর্কে আলোচনা করেছিলাম, তাই না? সেখানে আমরা এই অধঃক্ষেপণের বিভিন্ন ভাগগুলি বা প্রক্রিয়াগুলি সম্পর্কে জেনেছি। যেমন কি কি বলতো? ভেরি গুড। আর অধঃক্ষেপণের বিভিন্ন প্রক্রিয়াগুলির মধ্যে বৃষ্টিপাত রয়েছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, স্লিট, শিলাবৃষ্টি, তুষারপাত, এগুলো কিন্তু হলো অধঃক্ষেপণের বিভিন্ন ধাপ, তাই না? আমরা আজকে এই অধঃক্ষেপণ থেকেই বৃষ্টিপাত সম্পর্কে জানবো। দেখো, সবথেকে বেশি পদক্ষেপণের যে প্রক্রিয়াটা কার্যকরী তার নাম কিন্তু বৃষ্টিপাত। আমরা ইতিমধ্যেই জেনে গেছি এটা। আজকে আমরা বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তারিত জানব। ঠিক আছে? তার আগে গত ক্লাসের পড়াগুলো তোমাদের কেমন মনে আছে চলো একটু প্রশ্ন উত্তরের মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করি। আচ্ছা কেউ আমাকে বলো তো, এই যে তোমরা বললে বায়ুমণ্ডলের উপাদান সম্পর্কে তোমরা জেনেছো, তাহলে বায়ুমণ্ডলের উপাদান মূলত কয়টি ও কি কি? বাহ, খুব ভালো বলেছো যে তিনটি উপাদান। কি কি বলতো? হ্যাঁ, গ্যাসীয় উপাদান, আর ধূলিকণা এবং জলীয় বাষ্প, তাই তো? এই তিনটি মূলত প্রধান উপাদান। এবারে এই যে গ্যাসীয় উপাদান, বায়ুমণ্ডলে কিন্তু বিভিন্ন রকম গ্যাস থাকে। যে গ্যাসটার পরিমাণ সর্বাধিক তার নাম কি বলতো? নাইট্রোজেন। ভেরি গুড। এই নাইট্রোজেন বাতাসে কত পরিমাণে রয়েছে তোমাদের মনে আছে? একদমই তাই, 78.04% কিন্তু রয়েছে কি না নাইট্রোজেন। তার ঠিক পরে বায়ুমণ্ডলের সর্বোচ্চ দ্বিতীয় যে আহ, গ্যাসটি রয়েছে তার নাম কি? অক্সিজেন। কত পরিমাণ রয়েছে? 20.994%, তাই না? আচ্ছা এই যে তোমরা বললে বিভিন্ন গ্যাস সম্পর্কে পার্সেন্টেজও তোমরা জানলে, এছাড়া কিন্তু আরো কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, মিথেন, ওজোন, হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন প্রভৃতি গ্যাস কিন্তু বায়ুমণ্ডলে রয়েছে। এর মধ্যে চারটি গ্যাসকে কিন্তু আমরা কি বলছি জানো? নিষ্ক্রিয় গ্যাস। অর্থাৎ বায়ুমণ্ডলে কিন্তু এই গ্যাসগুলির তেমন কোনো গুরুত্ব নেই। এবারে এই চারটি নিষ্ক্রিয় গ্যাস কি কি তোমাদের জানতে হবে অবশ্যই। ইতিমধ্যেই তোমরা জেনেছো, তাহলে বলো উত্তর কি কি? হ্যাঁ ঠিকই বলেছো যে হিলিয়াম, আর কি? ক্রিপ্টন, জেনান, আর হলো কিন্তু নিয়ন। এই চারটি কিন্তু হলো বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাস। আচ্ছা, আমরা স্তরবিন্যাস সম্পর্কে পড়েছি, তাহলে সেখান থেকে কয়েকটা প্রশ্ন তোমাদের আমি ধরি, আশা করি তোমরা উত্তর দিতে পারবে। বলো তো, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়? মনে আছে তোমাদের? হ্যাঁ ঠিক বলেছো যে ট্রপোস্ফিয়ার স্তরকে কিন্তু বলা হয় ক্ষুব্ধমণ্ডল। কেন ক্ষুব্ধমণ্ডল বলা হয় বলতো? একদমই তাই, ভূপৃষ্ঠের সব থেকে নিম্ন স্তর হচ্ছে এই ট্রপোস্ফিয়ার, যেখানে ঝড় বৃষ্টি ঝঞ্ঝা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যায়। ফলে এই স্তর কিন্তু অশান্ত থাকে, তাই একে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। অপরদিকে শান্তমণ্ডল বলেও কিন্তু একটি স্তর রয়েছে, তার নাম কি? স্ট্র্যাটোস্ফিয়ার। ভেরি গুড। এই তো, এই যে স্ট্র্যাটোস্ফিয়ার তোমরা বললে, এই স্ট্র্যাটোস্ফিয়ারের কিন্তু মধ্যে একটা স্তর লক্ষ্য করা যায় যেটি পৃথিবীকে কিন্তু আবরণ করে রয়েছে, এবং সেই স্তরের কাজ হলো সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করা। সেই স্তরের নাম কি? ওজোন স্তর। ভেরি গুড। দেখো এই ওজোন স্তর কিন্তু বিভিন্ন মানুষের কার্যাবলীর দ্বারা, বিভিন্ন গ্যাসের দ্বারা কিন্তু বর্তমানে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওজোন স্তর। তোমরা আমাকে বলো তো যে কোন কোন গ্যাসের জন্য ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে? ভেরি গুড, সিএফসি,
মিথেন, হ্যালেন, নাইট্রাস অক্সাইড, এগুলির জন্য কিন্তু ওজোন স্তর দিনের পর দিন ক্ষতি হচ্ছে, যার প্রভাব সমগ্র পৃথিবীর জীবকুল, উদ্ভিদকুল এবং জলবায়ুর উপরেও কিন্তু লক্ষ্য করা যায়, তাই তো? আচ্ছা, আমরা উষ্ণতা তারতম্য পড়েছিলাম স্টুডেন্ট। পৃথিবীর সব জায়গায় কিন্তু উষ্ণতা সমান নয়, কোথাও কম কোথাও বেশি। তাহলে এই সমান নয় তার কারণগুলি কি কি, পয়েন্টগুলো কি কি বলেছিলাম তোমাদের, বলো তো কয়েকটি পয়েন্ট। একদমই তাই, সূর্যরশ্মির পতন কোণ, অর্থাৎ সূর্য কোথাও লম্বভাবে কিরণ দিচ্ছে সেখানে উষ্ণতা বেশি, আবার কোথাও তির্যকভাবে কিরণ দিচ্ছে সেখানে কিন্তু উষ্ণতা অনেকটাই কম। আর কি ছিল? উচ্চতা, ঠিক বলেছো। তোমরা বলো তো আমাকে যে প্রতি 1000 মিটার বা 1 কিমি উচ্চতায় কত ডিগ্রি তাপমাত্রা কমে? 6.4 ডিগ্রি হারে কিন্তু তাপমাত্রা কমে। আচ্ছা, আর কি পয়েন্ট ছিল? স্থলভাগ ও জলভাগের বন্টন ছিল, সমুদ্র স্রোত ছিল, বায়ু প্রবাহর জন্য, পর্বতের অবস্থান, ভূমির ঢাল, এছাড়া মৃত্তিকা, আর কি শিল্পায়ন, এছাড়া বিশ্ব উষ্ণায়ন প্রভৃতি কিন্তু উষ্ণতার তারতম্য ঘটাতে সাহায্য করে, তাই তো? আচ্ছা, আমরা কিন্তু স্টুডেন্ট পড়েছিলাম যে বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ সম্পর্কে। এই যে বায়ুর চাপ পরিমাপক যন্ত্রগুলি আমরা চারটি দেখেছিলাম, এই চারটি কি কি বলতো? বায়ুর চাপ 14 ব্যারোমিটার, আর কি না টরিশালি ব্যারোমিটার, অ্যান্ড্রয়েড ব্যারোমিটার, আর কি ছিল যে ব্যারোমেট্রিক অল্টিমিটার, তাই তো? এই চারটি ছিল মূলত। আচ্ছা, বায়ুর চাপ বলয় কে কয় ভাগে ভাগ করা যায় স্টুডেন্ট বলো তো? 7 ভাগে। ভেরি গুড। কি কি তোমাদের মনে আছে? একদমই তাই। ১ নম্বর হলো নিরক্ষীয় নিম্নচাপ বলয়, ২ নম্বর ও ৩ নম্বর হলো কিন্তু কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়, এবং ৪ নম্বর আর ৫ নম্বর কি সুমেরু ও কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, এবং লাস্ট যে মেরুর দিকে রয়েছে সেটি কিন্তু হলো সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয়। এই সাতটা আমরা পড়েছিলাম। এবারে বিভিন্ন ধরনের যে বায়ু প্রবাহ রয়েছে সেই বায়ু প্রবাহকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 4 ভাগে ভাগ করতে পারি। কি কি? নিয়ত বায়ু, সাময়িক বায়ু, স্থানীয় বায়ু আর আকস্মিক বায়ু। তোমরা আমাকে বলো তো এখন যে কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়? ভেরি গুড, আয়ন বায়ুকে কিন্তু বলা হয় বাণিজ্য বায়ু। আচ্ছা, গর্জনশীল চল্লিশা এটাও কিন্তু নিয়ত বায়ুর অঞ্চলে লক্ষ্য করা যায়। কত ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই গর্জনশীল চল্লিশা লক্ষ্য করা যায় বলতো? ভেরি গুড, 40 ডিগ্রি অক্ষরেখার মধ্যে যে অংশ সেটাকে কিন্তু বলা হয় গর্জনশীল চল্লিশা, তাই তো? আচ্ছা, কয়েকটি স্থানীয় বায়ুর নাম বলো তো স্টুডেন্ট। লু, আর চিনুক, সিরক্কো, হারমাটান, এগুলো সবই কিন্তু হলো এক প্রকার স্থানীয় বায়ু। এই যে তোমরা লু বললে, লু কোথায় লক্ষ্য করা যায় বলতো? ভারত ও পাকিস্তানের কোথায়? থর মরুভূমিতে। দেখবে দুপুরবেলা গ্রীষ্মকালে কিন্তু এক ধরনের গরম বাতাস এই উত্তর পশ্চিম ভারতের বয়ে চলে। এই বাতাসকে কিন্তু বলা হচ্ছে কি জানো? লু। যা, এই বাতাসে কিন্তু উষ্ণতা প্রচন্ড বেশি থাকে। আর কি বললাম যে চিনুক, চিনুক বায়ুকে আরো একটা নামে কিন্তু ডাকা হয়, তার নাম কি বলতে পারবে? বাহ, খুব ভালো বলেছে যে তুষার ভক্ষক, তাই না? দেখো, আহ, এই চিনুক বায়ু কিন্তু রকি পর্বতের পূর্ব ঢালে অর্থাৎ কানাডা এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে কিন্তু এই চিনুক যে বায়ুটা সেটা কিন্তু প্রভাবিত হয়, এবং এর প্রভাবে উচ্চ যে পার্বত্য অঞ্চল সেখানে বরফ গলে কিন্তু নদীগুলির জল ফুলে ফেঁপে ওঠে এবং আশেপাশের অঞ্চল কিন্তু প্লাবিত হয়। তাই স্থানীয়রা এই বাতাসের নামকরণ করেছে কি বলতো? তুষার ভক্ষক। অর্থাৎ যেহেতু এই বাতাসের দরুন বরফ গলে যায়, উষ্ণ বায়ু বরফ গলে যায়, ফলে একে কিন্তু স্থানীয়রা নাম দিয়েছে কি না তুষার ভক্ষক। আচ্ছা, এরপরে স্টুডেন্ট আমরা কি জেনেছিলাম? আর্দ্রতা ও অধঃক্ষেপণ সম্পর্কে কিন্তু আমরা পড়াশোনা শুরু করেছিলাম, তাই তো? তোমরা আমাকে বলো তো এই যে বায়ুর আর্দ্রতা, এই বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রে? বাহ, খুবই ভালো বলেছে যে হাইগ্রোমিটার যন্ত্রে কিন্তু বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়। আচ্ছা, এই যে ঘনীভবন প্রক্রিয়া, তোমরা অবশ্যই জানো যে ঘনীভবন প্রক্রিয়া, ঘনীভবন প্রক্রিয়ায় বিভিন্ন রূপগুলি কি কি বলতো? বাহ, শিশির, কুয়াশা, ধোঁয়াশা আর মেঘ, এই চারটে কিন্তু হলো ঘনীভবন প্রক্রিয়া।
দেখো, আমরা অধঃক্ষেপণ পড়তে গিয়ে দেখেছি যে বৃষ্টিপাত, গুড়ি গুড়ি বৃষ্টিপাত, এছাড়া তুষারপাত, স্লিট, শিলাবৃষ্টি এগুলো কিন্তু অধঃক্ষেপণ হিসেবে ধরা হয়। অপরদিকে শিশির, কুয়াশা, ধোঁয়াশা এগুলোকে অধঃক্ষেপণ হিসেবে কিন্তু ধরা হয় না। তোমরা তার কারণটা কেন বলতে পারবে যে কেন শিশির, ধোঁয়াশা, কুয়াশা এগুলোকে অধঃক্ষেপণ হিসেবে ধরা যায় না? বাহ! খুব ভালো বলেছো যে এগুলি কিন্তু ঊর্ধ্বগামী বাতাস নয়। তাই না? এই যে ধোঁয়াশা, কুয়াশা এগুলো কিন্তু ঊর্ধ্বগামী বাতাস নয়। ফলে এগুলোকে আমরা অধঃক্ষেপণের মধ্যে ফেলবো না। আবার একটা পয়েন্ট হলো এই যে ধোঁয়াশা, কুয়াশা এগুলো প্রচুর হালকা। ফলে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যে নিচের দিকে নেমে আসবে, যে ঝরে পড়বে সেরকম কিন্তু হয় না। এরা মূলত ভূপৃষ্ঠের কাছাকাছি অংশে অবস্থান করে। এই দুটি কারণের জন্য কিন্তু আহ, ধোঁয়াশা, কুয়াশা, শিশির এগুলোকে কিন্তু অধঃক্ষেপণের মধ্যে ফেলা হয় না। আচ্ছা, তোমরা আমাকে বলো এবার যে অধঃক্ষেপণ কাকে বলে? বলো। একদমই তাই, যে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কিন্তু কঠিন ও তরল অবস্থার ভূপৃষ্ঠে কিন্তু নেমে আসছে। কার মাধ্যমে? মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে। তাকে আমরা কি বলবো? অধঃক্ষেপণ। এবং অধঃক্ষেপণের প্রধান যে প্রক্রিয়া সেটা কি? ভেরি গুড। অধঃক্ষেপণের প্রধান যে প্রক্রিয়া তার নাম কিন্তু হলো কি বলতো? বৃষ্টিপাত। আমরা তাহলে গত ক্লাসে এই অবধি জেনেছিলাম যে অধঃক্ষেপণের বিভিন্ন প্রক্রিয়াগুলি কি কি, তাই তো? বৃষ্টিপাত, গুড়ি গুড়ি বৃষ্টি, স্লিট, তুষারপাত আর শিলাবৃষ্টি এগুলো সম্পর্কে জেনেছি। আজকে কিন্তু আরো ডিটেলসে আমরা বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ সম্পর্কে জানবো। তোমরা কিন্তু অলরেডি এই বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ সম্পর্কে কিন্তু পড়ে এসেছো। তাই সকলে কিন্তু কম বেশি জানো এই বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ সম্পর্কে। মূলত তিনটি ভাগে ভাগ করা যায় বৃষ্টিপাতকে। কি কি বৃষ্টিপাত? পরিচলন, শৈলক্ষেপ বৃষ্টিপাত আর ঘূর্ণ বৃষ্টিপাত, তাই তো? এই তিনটি বিষয় নিয়েই কিন্তু আজকের আমাদের আলোচ্য বিষয়। তাহলে চলো স্টুডেন্ট, ক্লাসটা আমরা শুরু করি। দেখো, বৃষ্টিপাত। প্রথমে আমাদের জানতে হবে বৃষ্টিপাত কি জিনিস বা কাকে বলে। ঊর্ধ্বাকাশে থেকে জলীয় বাষ্প ঘনীভবনের মাধ্যমে তরল আকারে ভূপৃষ্ঠে নেমে আসলে তাকে আমরা কি বলি? বৃষ্টিপাত। অধঃক্ষেপণের সিংহভাগ জুড়ে থাকে কিন্তু এই বৃষ্টিপাত। তাহলে এই যে বৃষ্টিপাতটা সেটা কি হচ্ছে, কিভাবে হচ্ছে? অতি সূর্যরশ্মির কিরণে যখন খাল, বিল, নদী, নালা, পুকুর থেকে জল বাষ্পীভূত হয়ে উপরে উঠছে এবং কি হচ্ছে না, বাষ্পীভবনের পর কিন্তু সেটি ঘনীভূত হচ্ছে। ঘনীভূত হয়ে কিন্তু কি হচ্ছে? মেঘের সৃষ্টি করছে। এবং এই মেঘের মধ্যে যখন জলরাশিগুলো একে একে মিলিত হয়ে ভারী হচ্ছে, তখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এই বিপুল জলরাশি যখন পৃথিবী পৃষ্ঠে নেমে আসছে, তাকে কিন্তু আমরা কি বলবো? বৃষ্টিপাত। তোমরা জলচক্র সম্পর্কে পড়েছিলে। এই যে পুরো একটি সাইকেল, এই যে পৃষ্ঠ প্রবাহ হচ্ছে, এই জল আহ, বৃষ্টির হয়ে ফিরে এসে পৃষ্ঠ প্রবাহ হচ্ছে, ভৌমজল হচ্ছে, সেখান থেকে জলটা গিয়ে সমুদ্রে মিশছে, সেই জল আবার বাষ্পীভূত হয়ে মেঘ সৃষ্টি করে আবার বৃষ্টিপাত হচ্ছে। এই যে সাইকেলটা চলছে, এটাকে কিন্তু কি বলা হয় বলতো? জলচক্র। এই সাইকেলটা কিন্তু অবিরাম চলতে থাকে। ঠিক আছে? এবারে দেখো নাম্বার, এটা হচ্ছে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ। বায়ুর ঊর্ধ্বগমনের প্রকৃতি অনুসারে, অর্থাৎ বায়ু যে জলীয় বাষ্প হয়ে উপরের দিকে উঠে ঘনীভূত হচ্ছে বা বাষ্পীভবন হয়ে ঘনীভূত হচ্ছে, সেই যে বিষয়টাকে মাথায় রেখে বৃষ্টিপাতকে কিন্তু তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। কি কি? নাম্বার ওয়ান হলো পরিচলন বৃষ্টিপাত। তাহলে নাম্বার ওয়ান কিন্তু হলো পরিচলন বৃষ্টিপাত। দেখো এই যে ছবি পরিচলন বৃষ্টিপাতের, এগুলো আমরা ডিটেলস জানবো যে পরিচলন বৃষ্টিপাত কাকে বলে, ঠিক আছে, বা কিভাবে সংঘটিত হয় পরিচলন বৃষ্টিপাত। আগে তোমরা শুধু শ্রেণীবিভাগগুলি সম্পর্কে জানো। ২ নম্বর হচ্ছে দেখো শৈলক্ষেপ বৃষ্টিপাত। এই যে রয়েছে দেখো শৈলক্ষেপ বৃষ্টিপাত, পাহাড় পর্বতের ঢালে কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে মেঘ। হুম। আচ্ছা, ৩ নম্বর হচ্ছে দেখো ঘূর্ণ বৃষ্টি। এই যে বায়ু প্রবল আকারে ঘুরতে ঘুরতে কিন্তু উপরে উঠে যাচ্ছে, একে কি বলা হচ্ছে আমরা? ঘূর্ণ বৃষ্টি। মূলত এই তিনটি, এছাড়া আরো একটি রয়েছে দেখো সীমান্ত বৃষ্টিপাত। তোমাদের বইতে এই তিনটিই রয়েছে, যে পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত আর ঘূর্ণ বৃষ্টি। এই তিনটি সম্পর্কেই কিন্তু আমরা জানবো।
প্রথমে আমরা জানবো যে পরিচলন বৃষ্টিপাত কাকে বলে বা কিভাবে এর প্রক্রিয়াটা সংগঠিত হয়। দেখো, পরিচলন বৃষ্টিপাত প্রবল সূর্যতাপে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে উষ্ণ ও আর্দ্র বায়ু উপরে উঠে প্রসারিত হয় এবং শীতল হয়ে ঘনীভবনের মাধ্যমে কিন্তু বৃষ্টিপাত ঘটালে তাকে আমরা বলবো পরিচলন বৃষ্টিপাত। তাহলে তোমরা বলো তো যে প্রবল সূর্যতাপ কোন জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়? মনে পড়ছে? যেখানে সূর্যরশ্মি প্রায় সারা বছর লম্বভাবে কিরণ দেয়। কোথায়? ভেরি গুড, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। তাহলে তোমরা মনে রাখবে যে এই পরিচলন বৃষ্টিপাতটা সর্বাধিক লক্ষ্য করা যায় কোথায়? না, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। কারণ কি? কারণ সেখানে সূর্যরশ্মি কিন্তু সারা বছর লম্বভাবে কিরণ দেয়। ফলে সেখানকার সমুদ্র, খাল, বিল, নদীর জল কিন্তু উত্তপ্ত হয়ে উষ্ণ ও আর্দ্র বায়ুর উপরে উঠে কিন্তু প্রসারিত হচ্ছে এবং শীতল হয়ে কিন্তু ঘনীভবনের মাধ্যমে মেঘের সৃষ্টি করে বৃষ্টিপাত ঘটাচ্ছে। তাকেই কিন্তু আমরা কি বলবো? পরিচলন বৃষ্টিপাত। প্রক্রিয়া কি? দেখো, দিনের বেলা কিন্তু প্রবল সূর্যতাপে ভূপৃষ্ঠ সংলগ্ন জলভাগ থেকে জল বাষ্পীভূত হয়ে উপরে ওঠে। দেখো এই যে এখানে জলভাগ, স্থলভাগের মধ্যেও কিছু জলভাগ রয়েছে। সেখান থেকে উষ্ণ ও আর্দ্র বায়ু কিন্তু দেখো বাষ্পীভবনের মাধ্যমে কিন্তু উপরে উঠছে। ঠিক আছে? উপরে ওঠার পরে কি হচ্ছে? লিনতাপ ত্যাগ করে ঘনীভূত হচ্ছে। এই লিনতাপ বায়ুকে আরো উপরে তুলে, এই লিনতাপ কিন্তু বায়ুকে আরো উপরে তুলছে। তুলে কি বজ্র গর্ভ মেঘ সৃষ্টি করে। অর্থাৎ যে বাজ পড়ে, যে লক্ষ্য জানো তোমরা যে বাজ পড়ে মেঘে, দেখেছো কেউ? দেখেছো? তাহলে আচ্ছা, তুমি অনেকে ভয়ও পাও। ঠিক আছে? এই যে বাজ পড়ে যে মেঘগুলি বা বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয় কিন্তু পরিচলন বৃষ্টিপাতের ফলে। এই মেঘ থেকেই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ঝমঝমিয়ে বৃষ্টি হয়। অর্থাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কিন্তু না, বজ্র বিদ্যুৎ সহ কিন্তু প্রবল জোর মুষলধারে বৃষ্টি হয় কোথায়? না, পরিচলন বৃষ্টিপাতের সাহায্যে। এই যে দেখো তোমরা ছবিটা, মেঘ ঘনীভূত হচ্ছে, শীতল বায়ু ঢাল বরাবর উষ্ণ বায়ু উপরের দিকে উঠে যাচ্ছে, উঠে গিয়ে কিন্তু মেঘ সৃষ্টি করে পুনরায় আবার স্থলভাগের উপরে বা জলভাগের উপরে বৃষ্টি রূপে কিন্তু ফিরে আসছে। এটাকেই আমরা কি বলবো? পরিচলন বৃষ্টিপাত। তাহলে তোমরা এখানে মনে রাখবে যে কোন জলবায়ু অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত লক্ষ্য করা যায়? ভেরি গুড, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। আচ্ছা, আর কোন মেঘে বলতো এরকম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়? তোমরা কিন্তু ক্লাস এইটে মেঘের বিভিন্ন ধরন সম্পর্কে পড়ে এসেছো। স্ট্রম্বাস, সিরাস, কিউমুলোনিম্বাস, অল্টোস্ট্যাটাস পড়েছো না? তাহলে কোন মেঘে বলতো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়? ভেরি গুড, কিউমুলোনিম্বাস মেঘ, তাই না? তাহলে কিউমুলোনিম্বাস মেঘ কিন্তু এই পরিচলন বৃষ্টিপাতের ফলে সৃষ্টি হয়ে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে কোন মেঘের দ্বারা? কিউমুলোনিম্বাস মেঘের দ্বারা। আচ্ছা, এরপরে দেখো রয়েছে, অতএব পরিচলন বৃষ্টি ঘটায় দুটি শর্ত। মানে পরিচলন বৃষ্টিপাত যে হয় তার কিন্তু দুটি শর্ত রয়েছে। কি কি? ভূপৃষ্ঠের উত্তপ্তকরণ, অর্থাৎ যে অংশে ভূপৃষ্ঠ যত বেশি উত্তপ্ত হবে সেই স্থানের জল কিন্তু বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্প হয়ে ঘনীভবনের মাধ্যমে মেঘ সৃষ্টি করে বৃষ্টি হবে। এটা যেমন ইম্পর্টেন্ট, তেমনি বাতাসে প্রচুর জলীয় বাষ্পের যোগান কিন্তু থাকতে হবে। তাহলেই কিন্তু পরিচলন বৃষ্টিপাতটা ঘটবে। আর আমরা সকলেই জানি যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে উত্তপ্ত অনেক বেশি থাকে, কারণ সূর্য লম্বভাবে কিরণ দেয়। আর এই অঞ্চলের কিন্তু নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কিন্তু বাতাসে প্রচুর জলীয় বাষ্প যোগান রয়েছে। ফলে এই পরিচলন বৃষ্টিপাতটা কিন্তু নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বেশি লক্ষ্য করা যায়। তো তোমরা মনে রাখবে যে পরিচলন বৃষ্টিপাত ঘটার প্রধান দুটি শর্ত কি কি। ঠিক আছে? আচ্ছা, উদাহরণ, নিরক্ষীয় অঞ্চলে অপরাহ্নে এবং মধ্য অক্ষাংশীয় অঞ্চলে গ্রীষ্মের শুরুতে এই প্রকার বৃষ্টিপাত ঘটে। তাহলে কি দাঁড়ালো? যে নিরক্ষীয় অঞ্চলে অপরাহ্নে এবং মধ্য অক্ষাংশীয় অঞ্চলে গ্রীষ্মের শুরুতে এই বৃষ্টিপাতটা কিন্তু লক্ষ্য করা যায়। আচ্ছা, এরপরে রয়েছে দেখো স্টুডেন্ট, যে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ধরে নিয়মিত পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয় কেন? তোমাদের একটু আগে আমি বললাম যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলেই কিন্তু পরিচলন বৃষ্টিপাতটা সব থেকে বেশি হয়। এটাও তোমরা মনে রাখবে যে এই যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, এই অঞ্চলে কিন্তু প্রায় সারা বছর ধরে এরকম বৃষ্টিপাত সংঘটিত হয়। কারণগুলো কি? দেখো, কারণ কিন্তু অলরেডি তোমরা জানো, তাই না? কি জানো? বলো তো কেউ আমাকে। ভেরি গুড, ভূপৃষ্ঠ সবসময় উত্তপ্ত থাকে, অর্থাৎ সূর্যরশ্মি কিন্তু সেখানে প্রায় সারা বছর লম্বভাবে কিরণ দেওয়ার ফলে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ বেশি, তাই তো? আচ্ছা,
ঠিকই বলেছ। দেখো, নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন গড়ে প্রতি মিনিটে 2 মিমির বেশি বৃষ্টিপাত হয়। এর কারণগুলি হলো সুপ্রশস্ত নিরক্ষীয় সমুদ্রগুলিতে লম্ব সূর্যকিরণের ফলে বায়ু জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র ও হালকা হয়ে কিন্তু সরাসরি ঊর্ধ্বগামী হয়। আবার আইটিসিজেড এর অন্তর্ভুক্ত হওয়ায় উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু কিন্তু এখানে এসে মিলিত হয়ে কিন্তু ঊর্ধ্বগামী হচ্ছে। তাহলে দুটো বিষয় কিন্তু খেয়াল করো তোমরা। কি কি? একটি হলো, এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে প্রচুর সমুদ্র লক্ষ্য করা যায়। তাহলে সেই সমুদ্র কিন্তু উত্তপ্ত হয়ে জলটা কিন্তু খুব সহজে আর্দ্র ও হালকা হয়ে সরাসরি ঊর্ধ্বগামী হচ্ছে। নাম্বার ওয়ান। নাম্বার টু কি? এই যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল সেটি কিন্তু আইটিসিজেড এর আওতায় পড়ছে। তোমরা আইটিসিজেড আইন বই পড়ার সময় পড়েছিলে। বলতো এই আইটিসিজেড এর ফুল ফর্ম কি? বলো, আইটিসিজেড এর ফুল ফর্ম কি? ভেরি গুড, যে ইন্টার ট্রপিক্যাল কি না কনভার্জেন্স জোন। অর্থাৎ এই জোনে কিন্তু উত্তর পূর্ব দিক থেকে আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব দিক থেকে আয়নবায়ু দুটি এসে কিন্তু মিলিত হচ্ছে। মিলিত হওয়ায় এই দুটি বায়ু কিন্তু সরাসরি ঊর্ধ্বগামী হয়। ঠিক আছে, এই দুটি কারণ। এবারে দেখো, বিকেলের দিকে উষ্ণতা কমলে আর্দ্রতা বাড়ে ও বাষ্প ধারণ ক্ষমতা কিন্তু কমে যায়। ফলে গভীর যে কিউমুলোনিম্বাস মেঘ সৃষ্টি হয়ে বিকেল 3টে থেকে 4টের দিকে বজ্র বিদ্যুৎ সহ কিন্তু প্রবল বৃষ্টিপাত হয়। একেই কিন্তু পরিচলন বৃষ্টিপাত বলা হচ্ছে, বা এইভাবে পরিচলন বৃষ্টিপাতের সৃষ্টি হচ্ছে। দেখো, প্রতিদিন প্রায় বিকেলবেলা প্রতিদিন প্রায় বিকেলবেলা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় বলে এই যে বৃষ্টিপাতটা তার কিন্তু আরো একটি নাম আছে। কি নাম? তাকে কিন্তু আমরা 4 o'clock রেন নামে চিনি। তাহলে তোমরা পরীক্ষা আসলে বলতে পারবে যে 4 o'clock রেন কাকে বলে? কি বলবে? যে প্রতিদিন বিকেল বেলায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কি হয় না, 3টে থেকে 4টের দিকে কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি হয় এবং প্রবল বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়। একে কিন্তু বলা হয় 4 o'clock রেন। দেখো এই যে, এবং বিকেলের দিকে কিন্তু এরকম আকাশ পুরো মেঘে ঢেকে যায় হঠাৎ করে, এবং প্রচন্ড বজ্র বিদ্যুৎও কিন্তু লক্ষ্য করা যায়। একেই আমরা কি বলছি? 4 o'clock রেন। আমরা কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে বৈশাখ মাসে কিন্তু মাঝে মাঝে বিকেলের দিকে কিন্তু এরকম ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারি, বা লক্ষ্য করা যায় বিকেলের দিকে। বলতো তাকে আমরা কি বলি? স্থানীয় কি নামে ডাকি তাকে? কে বলতে পারবে? বাহ, খুব ভালো বলেছো তুমি, যে কালবৈশাখী নেমেছে। তাহলে আমাদের কিন্তু গ্রীষ্মকালে বিকেলবেলা এরকম কালবৈশাখী মাঝে মাঝে হয়ে থাকে, তাই না? আচ্ছা, এরপরে আমরা পড়বো 2 নম্বর যে ভাগটা রয়েছে, শৈলক্ষেপ বৃষ্টিপাত। সেই শৈলক্ষেপ বৃষ্টিপাত সম্পর্কে দেখো, জলীয় বাষ্পপূর্ণ বায়ু, অর্থাৎ যে মেঘসহ বায়ু ভূপৃষ্ঠের উপরের দিকে প্রবাহিত হওয়ার সময় উঁচু পর্বত মালভূমিতে বাধাপ্রাপ্ত হয়ে আরো উপরে উঠে ঘনীভূত হয়ে কিন্তু বৃষ্টিপাত ঘটায়। তাকে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে। শৈল মানে কি? পাহাড়, তাই না? তাহলে শৈলক্ষেপ বৃষ্টিপাত আসলেই তোমাদের কিন্তু মাথায় আসা উচিত পাহাড়ের কথা। তাহলে এই মেঘ যখন কি হবে, প্রসারিত হবে বা প্রবাহিত হওয়ার সময় যখন তার প্রবাহ পথে যদি কোনো পর্বত বা মালভূমি দ্বারা সে বাধাপ্রাপ্ত হয়, তাহলে কি হয়? সে আরো ঘনীভূত হয়ে উপরে ওঠে এবং বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টিকে কিন্তু আমরা কি বলবো না, শৈলক্ষেপ বৃষ্টিপাত। দেখো, তোমরা ছবি দেখলে তোমাদের কাছে ধারণাটা পরিষ্কার হবে। এটি একটি পর্বত, সমুদ্র পৃষ্ঠের ধারে একটা পর্বত, বা নদীর ধারে একটা পর্বত, বা জলাশয়ের ধারে পর্বত। দেখো, এখান থেকে জলীয় বাষ্পটা সৃষ্টি হওয়ার পর দেখো আস্তে আস্তে মেঘের সৃষ্টি হচ্ছে। এবং এই মেঘটা কিন্তু দেখো, নিচের ছবিটা দেখো, মেঘটা কিন্তু পর্বতের এই ঢালে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে, তাই তো? বাধাপ্রাপ্ত হয়ে কিন্তু সে কি করছে না, বৃষ্টি রূপে কিন্তু ঝরে পড়ছে পাহাড়ের এই ঢালটাতে বা এই পাটটাতে। ঠিক আছে, একেই আমরা কি বলছি? শৈলক্ষেপ বৃষ্টিপাত। প্রক্রিয়া কি? মেঘ বাতাসে ভেসে বেড়াতে বেড়াতে পর্বতের প্রতিবাদ ঢালে বাধা পায় এবং উপরে উঠে ঘনীভূত হয়। দেখো, পর্বতের যে ঢালে মেঘ বাধাপ্রাপ্ত হয় সেই ঢালটাকে কিন্তু কি বলা হয় বলতো? প্রতিবাদ ঢাল। এবং তার ঠিক উল্টো দিকে যে ঢালটা রয়েছে তাকে বলা হয় কি? অনুবাদ ঢাল। দেখো, এইটা হলো পর্বতের প্রতিবাদ ঢাল, এবং এই পারের অংশটা হলো কিন্তু অনুবাদ ঢাল। তাহলে এই প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত কিন্তু সে ঘটাচ্ছে বাধাপ্রাপ্ত হয়ে।
এই পদ্ধতিতে বিপরীত ঢালে বৃষ্টি কম হয় বা অতি সামান্য হয়। তাই অনুবাদ ঢালকে কি বলা হয় বলতো? যে বৃষ্টির ছায়া অঞ্চল। তাহলে দুটো জিনিস কিন্তু তোমরা এখানে জানলে। কি কি? এক হচ্ছে প্রতিবাদ ঢাল আর দুই হচ্ছে অনুবাদ ঢাল। প্রতিবাদ ঢাল কাকে বলবো? প্রতিবাদ ঢাল হলো সেটাই যেখানে কিন্তু মেঘটা পর্বতের ঢালে বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং তার উল্টো দিকে মেঘ যেতে পারছে না, ফলে বাতাসে জলীয় বাষ্প কমে যাচ্ছে, ফলে বৃষ্টিপাতও কিন্তু তেমন হচ্ছে না। তাই এই পারের অঞ্চলটাকে আমরা কি বলবো বলতো? দেখো, এখানে হচ্ছে এই ছবিতে বৃষ্টির ছায়া অঞ্চল, অর্থাৎ বৃষ্টি কিন্তু হচ্ছে না, কিন্তু পার্বতের অপর ঢালে কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলবো এবং অনুবাদ এবং প্রতিবাদ ঢাল কি, তাই তো? আচ্ছা, চলো তারপরে দেখবো আমরা যে শৈলক্ষের পদ্ধতিতে বৃষ্টিপাত অধিক হয় যদি, কি কারণে বেশি শৈলক্ষের পদ্ধতিতে বৃষ্টিপাতটা হবে? সমুদ্রের নিকটে পর্বত উচ্চভূমি থাকলে, অর্থাৎ ধরো এপারে, এই যে তোমরা ছবিটা দেখছো, ধরো এপারে অনেক সমুদ্র রয়েছে, তাহলে এই সমুদ্রের পাশাপাশি অঞ্চলে যদি উচ্চভূমি থাকে, নাম্বার ওয়ান। নাম্বার দুই কি? যে উচ্চভূমির উপরি অংশে বরফাকৃত থাকে, দেখো উপরে এই সাদা অংশটা, এটা কি? বরফ তো, তাহলে বরফ কিন্তু ওখানে থাকবে। এবং নাম্বার তিন হলো বায়ু পর্বতের সাথে সমকোণে ধাক্কা খাবে, অর্থাৎ বায়ু কিন্তু এই কোণে এসে এখানে ধাক্কা খাবে। ঠিক আছে, ধাক্কা খেয়ে কি হবে? যে মেঘ সৃষ্টি করে কিন্তু এখানেই বৃষ্টিটা পড়বে। উল্টো দিকে যে প্রতিবাদ অনুবাদ ঢাল রয়েছে সেইখানে কিন্তু কোনো রকম বৃষ্টি হবে না। উদাহরণ কি? আমাদের ভারতবর্ষ কিন্তু এরকম অনেক উদাহরণ রয়েছে। দেখো, মৌসুমী বায়ু কি হয়, যখন প্রবেশ করে তখন কিন্তু পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বাধাপ্রাপ্ত হয় এবং সেখানে বৃষ্টিপাত হয়। দেখো, ধরো মৌসুমী বায়ু এদিক থেকে প্রবেশ করছে এইদিকে, ঠিক আছে? মৌসুমী বায়ু কি হয়? বৃষ্টিপাত ঘটায়। আমরা সকলেই জানি মৌসুমী বায়ুর আগমনের ফলে আমাদের দেশে বৃষ্টিপাত শুরু হয়। তাহলে ধরো এদিক থেকে এদিকে মৌসুমী বায়ু প্রবেশ করছে, আর ভাবে সে মাঝখানে কাকে পেল? না, পশ্চিমঘাট পর্বতকে পেল। ফলে সে কিন্তু এখানে বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাতটা এখানেই ঘটাচ্ছে। অপরদিকে এই যে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল রয়েছে, এখানে কিন্তু কোনরূপ বৃষ্টিপাত হচ্ছে না। তাহলে পূর্ব ঢাল অঞ্চল কিন্তু হলো বৃষ্টির ছায়া অঞ্চল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক তেমনই ২ নম্বর উদাহরণ দেখো। বলতো, তার আগে বলতো যে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয় কোথায়? বাহ! সবাই জানো যে চেরাপুঞ্জির মৌসুমী দ্বীপে, তাই তো? দেখো, এই যে মৌসুমী দ্বীপে বৃষ্টিপাতটা হচ্ছে, এর কিন্তু ঠিক উত্তর দিকে রয়েছে শিলং এবং পর্বতের এক ঢালে চেরাপুঞ্জি মৌসুমী দ্বীপ, ঠিক তার উল্টো পাশে রয়েছে কিন্তু শিলং। এই অবস্থানের জন্যে বৃষ্টিপাতটা কিন্তু এই যে চেরাপুঞ্জি মৌসুমী দ্বীপে প্রবল বৃষ্টিপাত হচ্ছে, ঠিক তার পর্বতের উল্টো দিকে অনুবাদ ঢালে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। আর সেই স্থানেই কিন্তু অবস্থান করছে কে বলতো? যে শিলং শহরটি। তাহলে শিলংও কিন্তু বৃষ্টির ছায়া অঞ্চলের একটি উদাহরণ। মনে থাকবে, শিলং কিন্তু বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ। আচ্ছা, তোমরা বৃষ্টির ছায়া অঞ্চল ইতিমধ্যে জেনে গেছো কাকে বলে, তাও একবার দেখে নাও। যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রতিবাদ ঢালে বৃষ্টি ঘটিয়ে পর্বত অতিক্রম করে অনুবাদ ঢালে পৌঁছায়। অর্থাৎ এখান থেকে বায়ুটা কিন্তু আস্তে আস্তে গিয়ে এখানে মেঘ সৃষ্টি করে কি হয়, যে প্রবল বৃষ্টি ঘটায়। তারপরে সে কিন্তু অনুবাদ ঢালে পৌঁছায়। দেখো, এই যে রয়েছে প্রতিবাদ ঢাল আর এই যে অনুবাদ ঢাল, তাহলে এখানে সে কি করছে? যে যদি এই পারে বৃষ্টি ঘটিয়ে দেয়, বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু সে কমিয়ে ফেলছে। ফলে মেঘটা যখন এই পারে আসবে, তখন জলীয় বাষ্প কিন্তু থাকবে না, ফলে বৃষ্টিপাতও কিন্তু হবে না, তাই না? দেখো, ১ নম্বর তাই লেখা রয়েছে যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায় এবং বায়ুর ক্রমশ নিচের দিকে নামতে থাকে বলে উষ্ণতা বাড়তে থাকে, ফলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়তে থাকে। এই কারণে পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টিপাত কম হয়। তাই এই অনুবাদ ঢাল হলো কিন্তু বৃষ্টির ছায় অঞ্চল। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে তোমাদের এরকম যে পর্বতের কোন ঢাল বৃষ্টির ছায় অঞ্চল রূপে পরিচিত, তাহলে তোমাদের উত্তরে কি হবে? যে অনুবাদ ঢাল। এবং পর্বতের কোন ঢালে প্রবল বৃষ্টিপাত হয়? প্রতিবাদ ঢালে। উদাহরণ তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল ও শিলং হচ্ছে বৃষ্টির ছায় অঞ্চল, তাই তো? আচ্ছা, এর পরে স্টুডেন্ট দেখো রয়েছে
তিন নম্বর যে ভাগটি সেটি। দেখো ৩ নম্বর ভাগটি রয়েছে ঘূর্ণবৃষ্টি। ঘূর্ণবাদের প্রভাবে যে বৃষ্টিপাত ঘটে তাকে বলা হচ্ছে ঘূর্ণবৃষ্টি। ঘূর্ণবাদের প্রভাবে যে বৃষ্টিপাত সৃষ্টি হচ্ছে তাকে বলা হচ্ছে কিন্তু ঘূর্ণবৃষ্টি। ইহা আবার দুই প্রকার। তাহলে ঘূর্ণবৃষ্টি কয় প্রকার? না, দুই প্রকার। কি কি? নাম্বার ওয়ান হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি। নাম্বার ওয়ান কি? না ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি। এবং নাম্বার দুই কি? নাম্বার দুই হলো কিন্তু নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি। এই দুই ভাগে কিন্তু আমরা ঘূর্ণবৃষ্টিকে ভাগ করছি। এবারে ঘূর্ণবৃষ্টি কাকে বলে সেটা সম্পর্কে জানবো। ক্রান্তীয় মণ্ডলে গভীর নিম্নচাপের প্রভাবে চারদিক থেকে উষ্ণ ও আর্দ্র বায়ু প্রবল বেগে কিন্তু নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবেশ করে। তাহলে কোন একটা জায়গায় নিম্নচাপের সৃষ্টি হলো, ফলে কি হবে? আশেপাশের বায়ু কিন্তু এই নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবেশ করবে, তাই না? অভিসরণের ফলে উষ্ণ আর্দ্র বায়ু উপরে উঠে ঘনীভূত হয়ে বিশাল অঞ্চল জুড়ে মেঘের সৃষ্টি করে এবং বজ্র বিদ্যুৎ সহ কিন্তু প্রবল বৃষ্টিপাত ঘটায়। দুর্বল ক্রান্তীয় ঘূর্ণবাদে শুধুই বৃষ্টি হয় এবং সবল ঘূর্ণবাদে ঝড় বৃষ্টি কিন্তু একসাথে হচ্ছে। তোমরা মনে রাখবে এই যে ঘূর্ণবাদটা, এই ঘূর্ণবাদটা কিন্তু সৃষ্টি হয় কোথায় বলতো? বেশিরভাগটাই সমুদ্রের উপরে, তাই না? কারণ সেখানে প্রবল জলরাশি লক্ষ্য করা যায় এবং নিম্নচাপ কেন্দ্র কিন্তু হলো এই সমুদ্রপৃষ্ঠ। আমরা রেডিওতে বা টিভিতে খবরের সময় কি দেখি? যে প্রবল নিম্নচাপ বা ঘূর্ণিঝড় কিন্তু আমাদের এই স্থলভাগের দিকে এগিয়ে আসছে। তাহলে কোন দিক থেকে এগিয়ে আসছে? সমুদ্রে কিন্তু সৃষ্টি হচ্ছে, স্থলভাগে গিয়ে কিন্তু সে আছড়ে পড়ছে। সমুদ্রে তার গতিবেগ বেশি। কেন? তার কারণ সমুদ্রে কিন্তু সে কোনো রকম বাধা প্রাপ্ত হয় না। স্থলভাগে আসলে কি হবে? ঘরবাড়ি রয়েছে, পাহাড় পর্বত রয়েছে, সেখানে গিয়ে কিন্তু সে বাধাপ্রাপ্ত হচ্ছে। তাই সমুদ্রে কিন্তু এ খুব ঝড় এবং বৃষ্টিপাতের সৃষ্টি করে। স্থলভাগে আসার পর সে ধীরে ধীরে কিন্তু তার শক্তিটা হারিয়ে ফেলে। দেখো এই যে ঘূর্ণবাদের ছবি, নিম্নচাপ কেন্দ্র থেকে কিন্তু চারিদিক থেকে উষ্ণ বায়ু কিন্তু বা ঊর্ধ্বগামী বায়ু কিন্তু প্রবেশ করে এবং কুণ্ডলাকারে ঘুরতে ঘুরতে কিন্তু উপরে উঠে যায়। ঠিক আছে? আচ্ছা, উদাহরণ কি রয়েছে? বঙ্গোপসাগর ও আরব সাগরীয় অঞ্চলে সাইক্লোন প্রভাবে এই বৃষ্টিপাত হলো ক্রান্তীয় বৃষ্টিপাত। তাহলে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের ঘূর্ণিবৃষ্টির উদাহরণ কি? আর বঙ্গোপসাগর ও আরব সাগরে যে ঘূর্ণবাদের সৃষ্টি হয় তার নাম কি? সাইক্লোন, তাই না? আবার ক্যারিবিয়ান সাগরে যে ঘূর্ণবাদের সৃষ্টি হয় তার নাম কি বলতো? বাহ, ভেরি গুড, হ্যারিকেন, তাই না? চীন সাগরে ঘূর্ণবাদের নাম কি? টাইফুন। এই তো, তোমাদের সবই মনে আছে আশা করি। বাহ, খুব ভালো। তাহলে ১ নম্বর আমরা জানলাম যে ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি। দেখো এরকম কিন্তু সমুদ্রের উপরে সৃষ্টি হয়। প্রবল বেগে জলরাশির সাথে ঘুরতে ঘুরতে কিন্তু স্থলভাগের দিকে সে আসে এবং স্থলভাগে আছড়ে পড়ে। আচ্ছা, ২ নম্বর হলো নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি। নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি কি? নাতিশীতোষ্ণ মণ্ডলে উষ্ণ, আর্দ্র এবং শুষ্ক শীতল দুটি ভিন্নধর্মী বায়ুপুঞ্জ কিন্তু পরস্পরের বিপরীত দিক থেকে এসে মিলিত হয় এবং মিলিত হয়ে কি করে? শীতল বায়ু ভারী ঢাল বরাবর উষ্ণ আর্দ্র বায়ু উপরে ওঠে এবং ঘনীভূত হয়ে কিন্তু বৃষ্টিপাত ঘটায়। তাহলে কি দাঁড়ালো? যে নাতিশীতোষ্ণ মণ্ডলে উষ্ণ আর্দ্র বায়ু এবং শুষ্ক শীতল দুটি ভিন্নধর্মী কিন্তু বায়ুপুঞ্জ পরস্পর বিপরীত দিক থেকে এসে কিন্তু মিলিত হচ্ছে। অর্থাৎ এদিক থেকে উষ্ণ আর্দ্র, এদিক থেকে শুষ্ক শীতল বায়ু দুটি এসে কিন্তু মিলিত হচ্ছে এবং শীতল বায়ুটা ভারী, ফলে ঢাল বরাবর উষ্ণ আর্দ্র বায়ু কিন্তু উপরে উঠে যাচ্ছে এবং ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটাচ্ছে তাকে আমরা কি বলবো? না নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি। এবারে এই বৃষ্টিপাতের ধরন কেমন? এই বৃষ্টিপাত কিন্তু ঝিরঝিরে বৃষ্টিপাত হয়। তোমরা লক্ষ্য করবে যে শীতকালে যখন বৃষ্টিপাত হয় তখন কি খুব মুষলধারে বৃষ্টিপাত হয়? খুব জোরে বৃষ্টিপাত হয়? হয় না, তাই না? টানা একদিন বা দুদিন কিন্তু আকাশ পুরো মেঘে ঢাকা থাকে এবং খুব রিমঝিম ঝিরঝির 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 করে কিন্তু বৃষ্টিপাত হয়, তাই তো? তাহলে এটা কিন্তু এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের বৃষ্টিপাতের ফলে সৃষ্টি হয়। এছাড়া এই বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হতে পারে। দেখো ঝিরঝিরে, দীর্ঘস্থায়ী, কখনো কখনো তুষারপাতও কিন্তু লক্ষ্য করা যায় এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টির মাধ্যমে। এই বৃষ্টির অপর নাম কিন্তু হলো সীমান্ত বৃষ্টি। তাহলে কোন আহ, ঘূর্ণবৃষ্টির অপর নাম সীমান্ত বৃষ্টি? নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টির অপর নাম সীমান্ত আহ, বৃষ্টি। উদাহরণ: উত্তর পশ্চিম ভারতে শীতকালে
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে যে বৃষ্টিপাত ও তুষারপাত ঘটে সেটি কিন্তু হলো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের সৃষ্টি বৃষ্টিপাত। তাহলে উত্তর পশ্চিম ভারতের শীতকালে কিন্তু, ঠিক আছে, উত্তর পশ্চিম ভারতের শীতকালে যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাতটা হচ্ছে তাকে আমরা কি বলছি না নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। আচ্ছা, এরপরে স্টুডেন্ট আমরা কিন্তু অলরেডি তিনটে বিষয় সম্পর্কে কিন্তু জেনে গেলাম। কি কি জানলাম? যে পরিচলন বৃষ্টিপাত কাকে বলে, শৈলক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে, বা এর প্রক্রিয়া কেমন, এছাড়া কি না ঘূর্ণ বৃষ্টি সম্পর্কেও জেনেছি, তাই না? দু প্রকার, কি কি বলতো? এক হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি, আর ২ নম্বর কি না যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি। দেখো তোমরা এই ছবিতে, এটা হলো কিন্তু নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টিজনিত বৃষ্টিপাত। আর শীতকালে এরকম কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝিমঝিম করে বৃষ্টি হয়। আচ্ছা, এরপরে দেখো রয়েছে স্টুডেন্ট বৃষ্টিপাতের পরিমাপ। বৃষ্টিপাত পরিমাপ করা হয় বৃষ্টি মাপক যন্ত্র রেন গজের সাহায্যে। খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় কোন যন্ত্রে? আশা করি তোমরা সকলেই প্রায় জানো যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় যে যন্ত্রে, তার নাম কিন্তু হলো রেন গজ। কিভাবে হয়? মাটিতে পড়া বৃষ্টির জল যাতে ছিটকে এই যন্ত্রে প্রবেশ করতে না পারে, তাই যন্ত্রটিকে কিন্তু ভূমি থেকে কিছুটা উপরে রাখা হয়। দেখো এই যে ছবি, রেন গজ। মাটির জল যাতে বৃষ্টি এই যন্ত্রের মধ্যে প্রবেশ করতে না পারে তার থেকে কিন্তু উঁচু স্ট্যান্ড রাখা হয়, এবং তার মধ্যে কিন্তু বৃষ্টির জলটা ধরে রেখে তা পরিমাপ করা হয়। রেন গজে বৃষ্টির পরিমাপ করা হয় মিলিমিটার এককে। তাহলে কোন এককে বৃষ্টিপাত পরিমাপ করা হয় বলতো? মিলিমিটার এককে। কখনো কখনো ইঞ্চি ও সেন্টিমিটার এককেও এটি প্রকাশ করা হয়। তবে এখানে যে প্রশ্নটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো বৃষ্টিপাত পরিমাপ করা হয় কোন যন্ত্রে? তো তোমাদের উত্তর কি হবে? রেন গজ। ভেরি গুড। আচ্ছা, এবারে দেখো পরিচলন বৃষ্টিপাত ও শৈলক্ষেপ বৃষ্টিপাতের মধ্যে পার্থক্য কি? তোমরা ইতিমধ্যে কিন্তু কাকে বলে পরিচলন বৃষ্টিপাত প্রক্রিয়া জেনে গেছো, এবং পার্থক্য কি তাহলে তোমরা আশা করি বলতে পারবে। দেখো ১ নম্বর রয়েছে পরিচলন বৃষ্টিপাত কি? যেখান থেকে জলীয় বাষ্প উৎপন্ন হয় সেই স্থানেই পরিচলন বৃষ্টিপাত কিন্তু হয়। ক্ষণস্থায়ী এবং মুষলধারে কিন্তু বৃষ্টিপাত হয়। অপরদিকে শৈলক্ষেপ বৃষ্টিপাত কি? বাষ্পের উৎপত্তি স্থল ও শৈলক্ষেপ বৃষ্টিপাত সংগঠন স্থলের মধ্যে দীর্ঘ দূরত্ব থাকে। দীর্ঘক্ষণ ভারী কিন্তু বৃষ্টিপাত হয়। তাই তো? আচ্ছা, ২ নম্বর কি রয়েছে? জলীয় বাষ্পপূর্ণ বাষ্পপুঞ্জের ঊর্ধ্বগমন ও ঘনীভবন থেকে প্রতিদিন বিকেলে কিন্তু পরিচলন বৃষ্টিপাত হয়, তাই একে কি বলা হয়? 4 o'clock রেন, তাই না? অপরদিকে কিন্তু বিশেষ বিশেষ ঋতুতে জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতের প্রতিবাদ ঢালে কিন্তু বৃষ্টিপাত ঘটায়, তাকেই কি বলা হচ্ছে? শৈলক্ষেপ বৃষ্টিপাত। ৩ নম্বর স্থান, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে প্রতিদিন প্রায় বিকাল বেলা কিন্তু এই বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। এছাড়া নাতিশীতোষ্ণ অঞ্চলে গ্রীষ্মকালের শুরুতেই বৃষ্টিপাত লক্ষ্য করা যায়, যেটা পরিচলন বৃষ্টিপাত। অপরদিকে শৈলক্ষেপ বৃষ্টিপাত কি? যে মৌসুমী জলবায়ু অঞ্চলে সামুদ্রিক সমুদ্র বায়ু দ্বারা শৈলক্ষেপ বৃষ্টিপাত কিন্তু সব থেকে বেশি লক্ষ্য করা যায়। দেখো, এছাড়া তোমরা কি বলতে পারো? যে এই শৈলক্ষেপ বৃষ্টিপাত পর্বতের দ্বারা বাধাপ্রাপ্ত হয়, কিন্তু অপরদিকে পরিচলন বৃষ্টিপাত কিন্তু পর্বতের দ্বারা বাধাপ্রাপ্ত হয় না। এগুলো তোমরা বলতে পারো। তাহলে এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে পরিচলন বৃষ্টিপাত ও শৈলক্ষেপ বৃষ্টিপাতের মধ্যে পার্থক্য ও বৈশিষ্ট্য আলোচনা করো। ঠিক আছে? আচ্ছা স্টুডেন্ট, আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। আশা করি তোমরা সকল বিষয় সম্পর্কে জানতে পেরেছো। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হয়েছে, তাই তো? আচ্ছা, ভেরি গুড। এরপরে স্টুডেন্ট আমরা পরবর্তী ক্লাসে কি জানবো বলতো? যে জলবায়ু অঞ্চল সম্পর্কে জানবো। ঠিক আছে? তার আগে আজকে যেটুকু পড়লাম সেখান থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে, চলো সেটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, নাম্বার 1 দেখো রয়েছে বৃষ্টিপাতকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? কি ভাগে ভাগ করা যায়? ৩ ভাগে। কি কি? পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত, আর কি না ঘূর্ণ বৃষ্টি। ভেরি গুড। ২ নম্বর কি? পরিচলন বৃষ্টিপাত কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়? বলো। ভেরি গুড। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কিন্তু পরিচলন বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। নাম্বার ৩ কি? যে 4 ও ক্লক রেন কাকে বলে? বলো। একদমই তাই, ঠিক বলেছে, যে বিকেল ৩টে-৪টের সময় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কি হয় না কিউমুলো মেঘ থেকে প্রচন্ড বজ্র সহ বৃষ্টিপাত ঘটে প্রায় প্রতিদিনই।
বিকেল 3টে থেকে 4টের মধ্যে। তাই এই বৃষ্টিকে কিন্তু বলা হয় 4 o'clock রেন। বাহ। নাম্বার 4, শৈলক্ষে বৃষ্টিপাত কাকে বলে? বলো, শৈলক্ষে বৃষ্টিপাত কাকে বলে? জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন কি হবে না ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রভাবিত হওয়ার সময় উঁচু পর্বত বা মালভূমি ঢালে বাধাপ্রাপ্ত হবে এবং বৃষ্টিপাত ঘটাবে, তখন তাকে আমরা কি বলবো বলতো? শৈলক্ষেপ বৃষ্টিপাত। আচ্ছা, এই শৈলক্ষেপ বৃষ্টিপাত যে পর্বতের যে ঢালটাতে বৃষ্টিপাত ঘটাচ্ছে সেটাকে কি বলা হচ্ছে, কোন ঢাল বলা হচ্ছে বলতো? প্রতিবাদ ঢাল। আর যে ঢালে বৃষ্টিপাত ঘটাচ্ছে না সেই ঢালকে কি বলছে? অনুবাদ ঢাল। ভেরি গুড। নাম্বার 5, দুটি বৃষ্টিচ্ছয় অঞ্চলের উদাহরণ দাও। বলো, ভারতেই রয়েছে দুটি বৃষ্টিচ্ছয় অঞ্চলের উদাহরণ, শিলং আর পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিক, তাই তো, বা পূর্ব ঢাল। ভেরি গুড। আচ্ছা, নাম্বার 6 কি রয়েছে, যে পর্বতের কোন ঢাল বৃষ্টিচ্ছয় অঞ্চল? বলো, অনুবাদ ঢাল। ভেরি গুড। নাম্বার 7, বৃষ্টিপাত পরিমাপ করা হয় কোন যন্ত্রে? বলো তো কোন যন্ত্রে? রেন গজ। ভেরি গুড। নাম্বার 8 রয়েছে দেখো, বঙ্গোপসাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? সাইক্লোন। আর চীন সাগরে ঘূর্ণিঝড়? টাইফুন। ভেরি গুড। আর ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড়? হ্যারিকেন। বাহ, খুব ভালো, তোমরা কিন্তু পড়াশোনা করছো, উত্তর দিতে পারছো, তাই তো? ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। আশা করি তোমরা বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ সম্পর্কে সমস্ত বিষয় বুঝতে পেরেছো। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে জলবায়ু অঞ্চল সম্পর্কে কিন্তু আলোচনা করব। থ্যাংক ইউ ক্লাস মনোযোগ দিয়ে শোনার জন্য। থ্যাংক ইউ।